আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটা স্ক্রিপ্ট তৈরি করেছি, কারণ লিখতে গেলে সময় অনেক বেশি লাগবে। তো স্ক্রিপ্টের উপরে আমরা একটা ছোট্ট আলোচনা করব। টপিকটা হচ্ছে ক্লজ। ক্লজ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, বিসিএস পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে। তো আমরা আজকে ক্লজ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব, যাতে আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যায় এবং ভবিষ্যতে আমরা পরীক্ষায় উত্তর করার ক্ষেত্রে যেন কনফিউশনে না ভুগি। তো চলুন আমরা আলোচনা করি। ক্লজ বলতে মূলত বোঝায় বাক্যাংশ, অর্থাৎ একটি বড় বাক্যের অংশ। একটি ক্লজ হতে গেলে মূলত 3টি শর্ত যদি পূরণ করে তাকে আমরা একটা ক্লজ বলতে পারি। তো প্রথমত আমরা দেখব যে সেখানে একটা সাবজেক্ট আছে কিনা, একটা ফাইনাইট ভার্ব আছে কিনা। যদি এই দুটো থাকে তাহলে আমরা মূলত তাকে একটা প্রিন্সিপাল ক্লজ বলি। আর আরেকটা শর্ত হচ্ছে এটা একটা পার্ট অফ এ সেন্টেন্স, একটা বড় বাক্যের অংশ হয়। তার মানে হচ্ছে সেখানে কোনো ক্লজ মার্কার থাকে এবং আরও একটা ক্লজ থাকে। তো সেক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিয়েছি যে অন্য একটা বড় বাক্যের অংশ হবে। তো মূল কন্ডিশন হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এটা থাকলেই তাকে আমরা একটা ক্লজ বলতে পারি। আমরা একটা উদাহরণ দেখি। 34th বিসিএসে, 37th বিসিএসে একটা কোশ্চেন এসেছিল, দিস ইজ দ্য বুক আই লস্ট। যদিও এখানে একটা ডিসগাইজড কনজাংশন রয়ে গেছে, ক্লজ মার্কার রয়ে গেছে, হুইচ অথবা দ্যাট। দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট, দ্যাট আই লস্ট। তো সেটা এখানে উল্লেখ করা হয় নাই। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, লস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তো এই দুটো মিলে যেহেতু আছে এবং একটা বড় বাক্যের অংশ, এটাকে আমরা একটা ক্লজ বলতে পারি। দিস ইজ দ্য বুক, এখানে আর একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এখানেও একটা ক্লজ রয়েছে। তো সেই হিসাবে পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে আই লস্ট এটা কোন জাতীয় ক্লজ। অর্থাৎ ক্লজের আমরা পরে দেখব কয় ধরনের ক্লজ রয়েছে, সাবঅর্ডিনেটিং ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। তো সেটা আমরা পরে দেখব। পরীক্ষায় এসেছিল যে আই লস্ট এটা কোন ক্লজ। তো এটা অ্যান্সার ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ এটা আমরা ইন ডিটেলস পরে আলোচনা করতে যাচ্ছি। তো ক্লজের সাথে যে কনফিউশনটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্রেজ। ক্লজ এবং ফ্রেজের ভিতরে তফাৎটা কোথায়? ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, দ্যাট মিন্স আ কালেকশন অফ সাম ওয়ার্ডস। কয়েকটা শব্দ দিয়ে তৈরি একটা কয়েনিং একটা শব্দগুচ্ছ ফ্রেজ। এই ফ্রেজের কন্ডিশন ক্লজের সাথে পার্থক্য হচ্ছে এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না এবং কোনো সাবজেক্ট থাকতে পারবে না। কয়েকটা শব্দ মিলে এটি তৈরি হবে উইদাউট হ্যাভিং এনি ফাইনাইট ভার্বস অ্যান্ড সাবজেক্টস। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা সেটাকে ফ্রেজ বলতে পারি। বিভিন্নভাবে ফ্রেজ তৈরি হয়, যেমন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, তারপর হতে পারে আ বেড অফ রোসেস, আ বক্স অফ পেন্সিলস। এই জাতীয় যতগুলো আছে এগুলোকে আমরা মূলত ফ্রেজ বলতে পারি। এর ভিতরে কোনো সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, এজন্য। আর ক্লজের ভিতরে তফাৎটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখব কয় ধরনের ক্লজ রয়েছে। ক্লজকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। 3 ধরনের মাদার টাইপে রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অথবা এর আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ। দুটো একই জিনিস, ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট, দুটোর অর্থ একই, নির্ভরশীল ক্লজ। আর একটা কোঅর্ডিনেটিং ক্লজ। তো আমরা সূক্ষ্ম পার্থক্যটুকু দেখি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে আমরা বুঝাই সেখানে থাকবে শুধু একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব দিয়ে যেহেতু একটা ক্লজ হয়। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে বোঝাবো বা প্রিন্সিপাল ক্লজ বলতে বোঝাবো যে ক্লজটি নিজে একটা অর্থ দিতে পারে, অর্থাৎ তার জন্য অন্য ক্লজের উপরে ডিপেন্ড করা লাগে না, নিজেই স্বাধীন যে কোনো অর্থ দিতে। যেমন আমরা এখানে একটা যদি উদাহরণ দেখি, হি ওফেন ভিজিটস স্পেন, সে প্রায়ই স্পেন ভিজিট করে। তো আমরা যদি এই পর্যন্ত থাকি যে হি ওপেন ভিজিটস স্পেন, সে মাঝে মাঝে স্পেনে, সে প্রায়ই স্পেন পরিদর্শনে যায়, ভিজিটে যায়। তো এখানে একটা কিন্তু পরিপূর্ণ বাক্য। যদি আমরা এখান থেকে এটা বন্ধ করে রাখি যে হি ওপেন ভিজিটস স্পেন, অর্থাৎ এইটার একটা পরিপূর্ণ অর্থ রয়েছে, যার জন্য বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট, এইটার জন্য আসলে অপেক্ষা করা লাগে না বা এর উপরে নির্ভর করা লাগে না। কিন্তু আমরা যদি বলি হি লাইকস দ্য ক্লাইমেট, সে ক্লাইমেটটি পছন্দ করে, এখানে এই ক্লাইমেটকে মানে নির্দিষ্ট করা হয়েছে দি দিয়ে, অর্থাৎ এইটার সাথে আগের বাক্যের একটা কানেকশন রয়েছে, স্পেনের আবহাওয়াকে বোঝাচ্ছে।
এবং বিকজ রয়েছে, বিকজ থেকে আমরা এই অংশটুকু যদি দেখি এর অর্থ বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট, কারণ সে ক্লাইমেটকে পছন্দ করে। কোথার? স্পেনের ক্লাইমেটকে সে পছন্দ করে, এই কারণে সে ভিজিট করে। তার মানে এই অংশটুকুর অর্থ পরিপূর্ণ করতে গেলে আমাকে হি ওপেন ভিজিটস স্পেন এই অংশটুকুর উপরে ডিপেন্ড করতে হচ্ছে। কিন্তু আমি যদি এর আগের অংশটুকুর একটা অর্থ দাঁড় করাই, হি ওপেন ভিজিটস স্পেন, সে প্রায়ই স্পেন ভিজিটে যায়, এটার জন্য আসলে অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ড করতে হচ্ছে না। এই কারণে এই অংশটুকুকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্য, প্রধান বাক্যাংশ, যার জন্য তাকে অন্য কোনো কিছুর উপরে নির্ভর করতে হচ্ছে না। তো আশা করি আমরা এই অংশটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে এটুকু বুঝে গেলাম। তো এইটার সাথে আমরা কোঅর্ডিনেটিং ক্লজটা বুঝে নেই। ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ যা, কোঅর্ডিনেটিং ক্লজ তাই। কেন? কারণ হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে এই সেন্টেন্সে আমরা দেখব দুই পাশে মাঝখানে একটা ক্লজ মার্কার থাকবে, ক্লজ মার্কারের দুই পাশে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। অর্থাৎ এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দুইটাকে কানেক্টিং করার জন্য অনেকগুলো কনজাংশন বা ক্লজ মার্কার রয়েছে। আমরা অনেক কমন যেগুলো জানি, অ্যান্ড, অর, বাট, এই জাতীয় যেগুলো রয়েছে, তো সেগুলোর দুই পাশে সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তার মানে অ্যান্ড, অর, বাট বা এই জাতীয় যে কনজাংশনগুলো রয়েছে, ক্লজ মার্কারগুলো রয়েছে, তার দুই পাশের যে বাক্য ব্যবহার করি, যে ক্লজ আমরা ইউজ করি, দুটোই স্বাধীন, দুটোই নিজের মতো অর্থ দিতে পারে। আমরা যখন উদাহরণ দেখব তখন এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেটিং ক্লজ এই দুটো আমরা বুঝতে পারলাম। আর ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজটুকু, সেই বাক্যাংশটুকু যেটুকু অন্যের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে। যেমন এইখানে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম, বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট, এইটার অর্থ দিতে গেলে আমাকে আরও কিছু বলতে হয়, সেটার জন্য আমরা এইটার ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করি। এই জন্য বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেটিং বা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তো আশা করি আমরা হচ্ছে তিন টাইপের যে ক্লজ রয়েছে সে ক্লজ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আমরা এখন হচ্ছে কয়েকটা উদাহরণ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা উদাহরণ বিগত বিভিন্ন চাকরির অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় এসেছে, আমরা সেখান থেকে বাছাই করে কিছু উদাহরণ আমরা আলোচনা করব। আজকে 5-6টা আলোচনা করব, এখান থেকে আমরা একটা ধারণা পাবো আশা করি। তো তার আগে একটু বলে নেই, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর যেহেতু কোঅর্ডিনেটিং ক্লজ একই আমরা ব্যাখ্যা করলাম, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই দুটোর ভিতরে আর কোনো টাইপস আমরা দেখি না। কিন্তু ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ এইটার অনেক ভ্যারাইটিস আছে, এর অনেক ধরন আছে। তো প্রধান যে ধরন রয়েছে তিনটা, একটা হচ্ছে নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের তিনটা টাইপস আছে, মাদার টাইপস। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটা হচ্ছে মূলত প্রধান। তো আমরা সেই তিনটা দেখব। এবং অ্যাডভার্বিয়াল ক্লজের অনেকগুলো টাইপস রয়েছে। আমরা যদি একটু ভাষা দেখি, অ্যাডভার্বিয়াল টাইম, প্লেস, কজ অর রেজাল্ট, রিজনস, ইফেক্ট অর রেজাল্ট, পারপাস, কন্ডিশন, ম্যানার, কম্পারিজন, কন্ট্রাস্ট, এরকম অনেকগুলো টাইপ আছে। তো এত টাইপ আমরা বিস্তারিত আলোচনা করব না। আমরা দেখব নাউন ফ্রেজ কোন, নাউন ক্লজ কোনগুলো, অ্যাডজেক্টিভ ক্লজ কোনগুলো। এই দুটোর বাইরে যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, তার বিভিন্ন টাইপ, যেটা সময় বোঝাবে, প্লেস বোঝাবে, কজ অথবা রিজন বোঝাবে, ইফেক্ট বোঝাবে, সেগুলো সেই ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন যদি টাইম হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, প্লেসকে বোঝাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, এই জাতীয়। তো আমরা ওদিকে না যাই, আমরা মাদার টাইপ আলোচনা করি যেগুলো পরীক্ষায় আসে। তো আমরা দেখি প্রথম উদাহরণটা, এটা একটা বিগত পরীক্ষায় এসেছে, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায়। প্রশ্নটা ছিল হচ্ছে যে এই আন্ডারলাইন করা অংশটুকু কোন ধরনের ক্লজ। তো আমরা যদি দেখি, হি ওপেন ভিজিটস স্পেন, সে প্রায় স্পেন ভিজিট করে, বিকজ, কারণ, হি লাইকস দ্য ক্লাইমেট, সে ওই ক্লাইমেটকে পছন্দ করে।
তো আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজে কয়েকটা টাইপস দেখলাম, যে কোনো কিছু যদি কারণ বা ফলাফল বোঝায়, কারণ জাতীয় কিছু বোঝায়, সেটা অবশ্যই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে দেখব, আনসার করব পরীক্ষায়। অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ দেখি আমরা। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। কিভাবে দেখি? দ্য নিউজ, সংবাদটি, হি গেভ অস ফলস। অর্থাৎ এখানে যদি আমরা আলাদা করি, হি একটা সাবজেক্ট, গেভ একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ সে দিয়েছিল, হি গেভ। কি দিয়েছিল? দ্য নিউজ অস ফলস, অর্থাৎ দ্য নিউজ হচ্ছে সাবজেক্ট, অজ হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে, এবং ফলস একে মডিফাই করছে। তার দ্য নিউজ অস ফলস, সংবাদটি ছিল মিথ্যা। কোন নিউজ? হি গেভ, সে যে নিউজটি দিয়েছিল সেটি ছিল মিথ্যা। এটা কেন অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভাল ক্লজ হবে? আমরা জানি নাউন বা প্রোনাউনকে যদি কেউ মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অর্থাৎ এইখানে কিন্তু একটা ক্লজ মার্কার রয়েছে যেটা উজ্জ্বল, যেমন দ্য নিউজ দ্যাট হি গেভ, সেই দ্যাট এখানে ডিসগাইজড কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, সেটা এখানে উল্লেখ করা হয় না। দ্যাট মিন্স হি গেভ মি, এই অংশটুকু দ্য নিউজকে মডিফাই করছে। দ্য নিউজ হচ্ছে এই বাক্যের নাউন, অর্থাৎ যে ক্লজটি নাউনকে মডিফাই করছে তাহলে সেই ক্লজটি কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে এটা আমরা পরীক্ষায় আনসার করব অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পারছেন। এটা আমরা দেখি, দে আস্কড মি, তারা আমাকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? আমরা যে কোনো সাধারণ বিষয়ে আমরা জানি যে হোয়াট এবং হুম, কি বা কাকে, ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তার যদি কোনো উত্তর আসে সেটাকে আমরা বলি অবজেক্ট, সেটাকে আমরা বলি অবজেক্ট। এবং সকল সাবজেক্ট এবং অবজেক্ট সবসময়ই নাউন হয়। অর্থাৎ আমরা যদি বলি যে তারা আমাকে জিজ্ঞাসা করেছিল, এখানে আমাকে এটি হচ্ছে একটা অবজেক্ট। আমাকে কি জিজ্ঞাসা করেছিল? তারা আমাকে জিজ্ঞাসা করেছিল, এই জিনিসটা জিজ্ঞাসা করেছিল। অর্থাৎ তারা আমাকে কি জিজ্ঞাসা করেছিল, তার উত্তর হচ্ছে তারা আমাকে এইটা জিজ্ঞাসা করেছিল, ইফ আই কুড মিট ইন দ্য আফটারনুন, অর্থাৎ আমি সন্ধ্যায় বিকালে তাদের সাথে সাক্ষাৎ করতে পারবো কি না, এটা তারা আমাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে যেহেতু এইটি হচ্ছে হোয়াট এর আনসার, কি তারা আমাকে জিজ্ঞাসা করল কি, এই পুরোটাই হচ্ছে একটা ইনফরমেশান, হোয়াটের আনসার। সুতরাং এই যেহেতু অবজেক্টের মতো আসছে, অর্থাৎ হোয়াটের উত্তর, তাহলে এটি অবশ্যই হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই সাথে আমরা 5 নাম্বারটা একটু আলোচনা করি। 3 এবং 5 একই রকম। হি এক্সপ্লেইনড, সে ব্যাখ্যা করেছিল। হি সাবজেক্ট, এক্সপ্লেইনড হচ্ছে ফাইনাইট ভার্ব। সে ব্যাখ্যা করেছিল, কি ব্যাখ্যা করেছিল? তার মানে এটাও সেই হোয়াটের অ্যান্সার, হোয়াটের অ্যান্সার। তো হোয়াট যদিও অ্যান্সার দেয় তাহলে সেটা কি? অবশ্যই অবজেক্ট। আর অবজেক্ট মানে কি? নাউন। অল সাবজেক্টস অ্যান্ড অবজেক্টস আর অলওয়েজ নাউন, এটা একটা স্টেটমেন্ট, সবাই খেয়াল রাখবেন। অল সাবজেক্টস অ্যান্ড অবজেক্টস আর অলওয়েজ নাউন, তাহলে এটা অবশ্যই কি হবে? নাউন ক্লজ। ওকে, আচ্ছা 6 নাম্বারটা দেখি। হি ক্যান গো হোয়ার এভার হি ওয়ান্টস, সে যেখানে ইচ্ছা যেতে পারে, সে যেখানে ইচ্ছা যেতে পারে। তো এই গোকে মডিফাই করছে পুরো ক্লজটি, অর্থাৎ ভার্ব হি ক্যান গো, এই যাওয়ার গোকে মডিফাই করছে সে যেতে পারে কোথায়? যেখানে খুশি। যেহেতু ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করলে সেটা কি? অ্যাডভার্ব। যেহেতু এটা একটি ক্লজ, হি ওয়ান্টস আছে, এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ, তাই আমরা এটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। খুবই সহজ, আশা করি আমরা বুঝতে পারছি। হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, গোকে মডিফাই করছে তাই এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটি ভার্বকে মডিফাই করছে।
4 নাম্বারটা আমরা একটু দেখি। 4 নাম্বারটা স্কিপ করা হয়েছিল। ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। যদি বৃষ্টি হয় আমি বাসায় থাকব। কন্ডিশনাল, অর্থাৎ যদি কোনো কন্ডিশনাল বোঝায়, এই যে আমরা এখানে একটা অপশান দেখেছি, অ্যাডভার্বিয়ালের অনেকগুলো ভাগ রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে কন্ডিশন। এরকম কন্ডিশন যদি দেয় সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা মোটা দাগে বুঝলাম ক্লজ ক্লজ কি, ক্লজ কাকে বলে, ক্লজের সাথে ফ্রেজের ডিফারেন্সটা কি। ক্লজ 3 ধরনের ক্লজ রয়েছে এবং এর ভিতরে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার রয়েছে। সেটার অনেকগুলো অপশান রয়েছে। অ্যাডভার্বিয়াল ক্লজ সেটা আমরা দেখলাম, একটু কম করেই দেখছি এগুলো। আর পরীক্ষায় আসার মতো যে উদাহরণগুলো, আমরা বিগত পরীক্ষায় আসা বিভিন্ন উদাহরণ নিয়ে একটু বিশ্লেষণ করলাম। আশা করি এই টাইপের প্রশ্নই আসে পরীক্ষায়, এর বাইরে থেকে খুব একটা আসে না। তো যদি আমরা এইটা বারবার একটু প্র্যাকটিস করি, পরীক্ষায় আশা করা যায় যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করা যাবে একটু বিশ্লেষণ করে। এবং যদি এই টাইপের আরও কোনো কিছু বিস্তারিত জানতে কারো ইচ্ছা করে কমেন্টে জানাবেন এবং আমাদের পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।